এই বাড়িটা ভালো না ভাবি। আপনি পোয়াতি মানুষ। আপনার জামাই বিমান বাহিনীতে চাকরি করে, 2 দিন পর পর মিশনে যায়। এই অবস্থায় আপনার একা বাড়িতে থাকা ঠিক হবে না। প্রতিবেশীর কথায় সেদিন একটু অবাক হয়েছিলাম। মহিলাটি দেখতে সুন্দর হলেও তার জিহবা কদাকার কালো। আমার শয়নকক্ষের বাতায়ন খুলে তাকালে মহিলাটির ভ্যালকনি দেখতে পাওয়া যায়। অথচ আসার পর থেকে দেখছি তার বাড়ির প্রতিটি দরজা জানালা বন্ধ, জানালায় আবার পর্দাও টাঙানো। ঘরের মধ্যে মানুষ আছে কি না তা বাইরে থেকে আন্দাজ করা মুশকিল। এই তো মাত্র 2 সপ্তাহ হলো গাজীপুরে শিফট হয়েছি আমি আর আমার হাজব্যান্ড। ছোট থেকে আমার বেড়ে ওঠা ঢাকাতে, তাই গাজীপুরের এমন গাছপালা আচ্ছাদিত পরিবেশ আমার জন্য একেবারে নতুন। আমাদের বাড়িটি খুব বেশি বড় না, আবার একেবারে ছোটও না। বাড়িটি কাঠের তৈরি, দোতলা বিশিষ্ট। খুব কম মূল্যেরই বাড়িটি বন্ধক নিয়েছে আমার স্বামী তুষার। আশেপাশে অন্য বাড়ি বলতে আমার প্রতিবেশী নিপা ভাবিদের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই। বাড়ির চারিদিকে শালবনে ঘেরা। রাত হলে অদ্ভুত সব নিশাচর পাখির ডাক ভেসে আসে। আমার দিন কাটে যায় ঘরের মধ্যে সময় কাটিয়ে। এটা ওটা করতে করতে কখন যে দিন পেরিয়ে যায়। একা হাতে কাজ করতে করতে দুপুর হয়ে যায়। দুপুরে তুষার আসে, লাঞ্চ করে আবার কাজে চলে যায়। কাজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়ায়। এতটুকু সময় আমি নিজের সঙ্গে কাটিয়ে পার করে দিই। বোরিং লাগে না। আমার বাড়ির সামনে একটা কদম গাছ আছে। গাছের নিচে আছে একটা দোলনা। মাঝে মধ্যে বিকেলে হলে আমি দোলনায় গিয়ে বসি। মৃদু বাতাসে কখনো বা দোলনায় বসে গুনগুন করতে করতে বই পড়ি। ভালোই লাগে। নিপা ভাবি মাঝে মধ্যে তখন আমার কাছে আসেন। এ বাড়ির এই জায়গা নিয়ে নানা অপ্রকৃতিস্থ গল্প বলেন। ভূতের গল্প আমার বেশ ভালো লাগে, তবে আমি ভূতের বিশ্বাসী নই, কিন্তু জিন আছে সেটা আমি বিশ্বাস করি। আজ বিকালেও আমি দোলনায় এসে বসি। গোসল করে মাত্রই চুল শুকানোর জন্য বাইরে এসে বসেছি। সঙ্গে নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের দেবী বইটি। কতবার পড়েছি এই বই, তাও একটু অভক্তি জাগে না। ভাবি, আপনার কয় মাস চলে? হঠাৎ অপ্রস্তুত কণ্ঠস্বরে আমি ভগড়ে উঠি। পেছনে ফিরতে দেখি নিপা ভাবে, আরে আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর আপনি আমাকে নাম ধরে চাইলে ডাকতে পারেন। জুলফা আমার নাম। নিপা ভাবি কদম গাছের সঙ্গে হেলান দিয়ে বলল, আপাতত ভাবি বললে না হয় ডাকি। আচ্ছা, উত্তর দিলেন না যে। কয় মাস চলে আপনার? আমি বইয়ের পাতা চোখ বুলিয়ে জবাব দিলাম, 3 মাস। 3 মাস চলে আমার? ভাবি, আপনার বাড়িতে কে কে আছে? মানে কদিন তো হলো এখানে এসেছি, আপনাকে ছাড়া আর কাউকেই দেখলাম না। আপনার বাচ্চারা কোথায়? আমার কোনো বাচ্চা নেই, তবে একটা বাচ্চার অনেক শখ। আপনার বাচ্চা? আর কিছু বলার আগেই তুষারের গলা কর্ণকুহরে এসে ঠেকল। বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে সামনে তাকাতে দেখতে পেলাম তুষার দাঁড়িয়ে। কদম গাছের দিকে তাকাতে দেখি নিপা ভাবি কোথাও নেই। ওমা, মহিলাটি গেল কোথায়? একটু আগেই তো এখানে ছিল। এমন দুপুর বেলায় তুমি এখানে কি করছো? জানো না এই সময় অনেক কিছু বেছে চলতে হয়। চলো ঘরে চলো। আমি প্রত্যুত্তর না দিয়ে তুষারের সঙ্গে ঘরে চলে আসি। তবে মনের মধ্যে একটা প্রশ্ন বারবার স্লোগান তুলছে, নিপা ভাবি কোথায় গেল? ঘটনার সূত্রপাত সেদিন থেকে। মাঝরাতে হঠাৎ পেটে প্রচণ্ড ব্যথা অনুভব হতে ঘুমটা ভেঙে যায় আমার। ভেবেছিলাম তুষারকে জাগিয়ে তুলব, কিন্তু সামান্য কারণে জন্য তাকে জাগিয়ে তোলার ইচ্ছে হলো না। সারাদিন কত খাটনি করে লোকটা। ঘড়ির কাঁটায় তখন বোধহয় 2টা 35 মিনিট। আমি বিছানা ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। রান্নাঘরে যাই, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে পানি পান করি।
হঠাৎ মনে হলো ড্রয়িং রুমে কেউ একজন বসে আছে, এক নাগাড়ে কিছু একটা বিড়বিড় করছে। বিস্ময়ে আমার ভ্রু কুঁচকে এলো। মাত্রই তো ড্রয়িং রুমের সামনে দিয়ে এলাম, তখন তো কাউকে দেখলাম না। সাহস করে ড্রয়িং রুমের দিকে এগোতে লাগলাম। যত এগোচ্ছি ততই শব্দটা বেড়ে যাচ্ছে, সঙ্গে সোফায় বসে থাকা ব্যক্তির ছায়াটা ডিম লাইটের আলোয় বড় হচ্ছে। কাছে যেতে দেখি একটা কালো কুচকুচে বিড়াল আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে ম্যাও ম্যাও করছে। বিড়বিড় শব্দটা এখন আর নেই, বোধহয় মনে ভ্রম ছিল। দেখি একটা বিড়াল, কিন্তু এটা ঘরে কি করে ঢুকলো? হঠাৎ চোখ যায় জানলার দিকে, দেখতে পাই জানলা খোলা। তার মানে জানলাটা আজকে আর লাগানো হয়নি। কিন্তু স্পষ্ট মনে আছে বিকালে আমি রোজকার মতো সব জানালা দরজা বন্ধ করে দিয়েছিলাম। বিড়ালটিকে তাড়াতে হয় নাই, সে নিজে জানলা দিয়ে বেরিয়ে যায়। হঠাৎ আমার চোখ যায় জানলার বহির্ভূত দৃশ্যের দিকে। কিছু একটা দেখা যাচ্ছে, অথচ কি দেখা যাচ্ছে তা আমি ঠিক করে আন্দাজ করতে পারছি না। আকস্মাৎ আমার পেছন থেকে একটা অদ্ভুত ভারী গলা ভেসে আসে, তোর বাচ্চাটা আমায় দিবি? আমার মাথাটা হঠাৎ ব্যথায় ছটফট করে ওঠে। পেছন ফিরে তাকানোর আগে মাটিতে লুটিয়ে পড়ি। পরে কি হয়েছিল মনে নেই। সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি তুষার আমার পাশে বসে আছে। স্বামীকে রাতের কথা জিজ্ঞাসা করতে সে বলল, আমি তো ওয়াশরুমের জন্য উঠেছিলাম, হঠাৎ দেখলাম তুমি পাশে নেই। তোমাকে খুঁজতে খুঁজতে যখন নিচে নেমে আসি তখন দেখতে পাই তুমি ড্রয়িং রুমে মেঝেতে পড়ে আছো। তারপর আর কি, তোমাকে কোলে তুলে রুমে এনে শোয়ালাম। কি হয়েছিল বলো তো? কিছুই মনে পড়ছিল না, তাই উত্তর দিতে চেয়েও তুষারকে কিছু বলতে পারলাম না। তবে কানে এখনো একটা কথাই বাজছে, তোর বাচ্চাটা আমায় দিবি? আজ এ বাড়িতে আমার 1 মাস পূর্ণ হলো। এই 1 মাস আমার সঙ্গে তেমন কিছুই ঘটেনি, সব স্বাভাবিক ছিল। কাল সকালে তুষার খাগড়াছড়িতে যাবে 3 দিনের একটা মিশনে। কদিন সে অনেক জায়গায় একটা মেয়ে মানুষ খুঁজেছে 24 ঘন্টা আমার তদারকি করার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। কিন্তু এটা তো আর ঢাকা শহর না যে মানুষ চাইলাম আর মেয়ে পেয়ে গেলাম। তুষার আমাকে একা রেখে কিছুতে যেতে চাইছিল না, কিন্তু কি আর করার, সরকারি চাকরি বলে কথা। বিকালে বাইরে থেকে কাপড় আনতে গিয়ে দেখি কোথা থেকে যেন নিপা ভাবি ব্যাগ পত্র নিয়ে বাড়ি ঢুকছে। সঙ্গে ছোট একটা মেয়ে, একজন পুরুষ আর 2জন বৃদ্ধ ছিল। আমি ভাবি বলে হাঁক ছাড়তে সে আমার দিকে বুক কুঁচকে তাকালো। ভাবি, কোথা থেকে আসছেন? এত সব নিয়ে কোথায় গিয়েছিলেন? যাক, 1 মাস পর আপনার পরিবারের সদস্যদের দেখা মিলল। বাচ্চাগুলো তো বিকেলে বাইরেও আসে না। নিপা ভাবির কপালে ভাঁজ পড়ল। এবার সে আমার বাড়ির দিকে একবার তাকালো, তারপর বলল, আপনি আমাকে কি করে চিনেন? আমার নাম কি করে জানলেন? আর আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না, কে আপনি? নিপা ভাবির কথায় আমি পুরোই কি আশ্চর্য হলাম। এসব কি বলছে উনি? এখানে আসার পর থেকে ওনার সাথে আমার কত ভাব, আর আজকে বলছে আমাকে নাকি সে চেনে না। আমি কিছুই জিজ্ঞাসা করতে যাব তার আগেই ভাবির সঙ্গে থাকা পুরুষটি তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আতিয়া, জলদি বাড়ির চাবিটা দাও। 1 মাসে না জানি ঘরে কি হাল হয়েছে। এই মনি, তোর মায়ের থেকে চাবিটা নিয়ে আয় তো। ছোট মেয়েটা দৌড়ে নিপা ভাবির কাছে এলো চাবি নেওয়ার জন্য। নিপা ভাবি মেয়েটিকে বলল, যাও আব্বুর কাছে, আম্মু আসছে। তারপর আমার দিকে একবার তাকে বলল, পরে কথা হবে। ভাবি আমার জবাবের অপেক্ষা না করে চলে গেল। সে চলে যেতে লোকটি মৃদু কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলো, কে ওই মহিলা?
এ বাড়িতে উঠেছে বুঝি? সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। আমার বেশ অস্বস্তি লাগছিল, তাই এক মুহূর্ত দেরি না করে আমি কাপড় নিয়ে বাড়ির ভিতরে চলে এলাম। তুষার বাড়িতেই ছিল, তাকে আমি সব খুলে বললাম। তার নিজের মাথাও কাজ করছে না, সে আর আমাকে কি বুঝাবে। এবার মাথায় আমার আরেকটা প্রশ্ন ভূ ভূ করছে, নিপা ভাবি আমাকে চিনতে পারলো না কেন? নাকি ইচ্ছে করে কোনো কারণবশত না চেনার ভান করছে সে? আর ভাবির তো কোনো বাচ্চা নেই, তবে ভাবির কথার ধরন শুনে কেন মনে হচ্ছিল ছোট মেয়েটি তার নিজেরই। আর ওই লোকটি তাকে আতিয়া বলে বা কেন ডাকলো? তার নাম তো নিপা। সন্ধ্যায় হাঁসের মাংস আর চালের রুটি করেছি। শীতকালীন সময় এটা তুষারের পছন্দের খাবার। স্বামীটা আমার কাল চলে যাবে, না জানি এ 3 দিন কি না কি খায়, তাই যতটুকু পেরেছি ততটুকুই করেছি। কাজ শেষ হয় যখন এক বাটি মাংস আর রুটি নিয়ে চলে যাওয়ার জন্য রান্নাঘরের লাইটটা বন্ধ করে বেরিয়ে আসলাম, তখনই নাকে একটা পচা দুর্গন্ধ এসে ধাক্কা খেল। বমি চলে আসার উপক্রম। হঠাৎ রান্নাঘর থেকে শব্দ এলো, মনে হলো কেউ পাতিলের ঢাকনা সরিয়েছে। আরেকটু খেয়াল করতে এবার আরো অদ্ভুত এক শব্দ কানে বাজলো। মনে হলো কে যেন খপ 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 করে সব ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। আমি দ্রুত টেবিলে মাংসের বাটিটা রেখে রান্নাঘরে ঢুকলাম। লাইট অন করতে দেখি সেখানে কিছু নেই, সব স্বাভাবিক। নেই কোনো শব্দ, নেই কোনো কোলাহল। ধ্যাত, আজকাল হরর মুভি একটু বেশি দেখা হচ্ছে, তারই ইফেক্ট এসব। সেদিন রাতে আমি সবচেয়ে বেশি অবাক হই যখন রাতে খাবারের সময় রান্নাঘরে গিয়ে দেখি মাংসের পাতিলে এক টুকরো মাংস নেই। পাতিলের তলায় শুধুমাত্র পড়ে আছে ঝোল। পরপর কেমন যেন সব অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। এখন নিজের ভেতরও খানিকটা ভয় কাজ করা শুরু করেছে। সময় তো সবকিছু একজন মানুষের ভ্রম হওয়া সম্ভব নয়। সেটি জানানোর পর যে বলে, আজ তো রাত হয়ে গেছে, কালকে সকালে আমাকে খাবার খাগড়াছড়িও যেতে হবে। 3 দিন একটু কষ্ট করো, যদি দেখো 3 দিনে সব স্বাভাবিক আছে তাহলে তো ভালোই, তা না হলে আমি বাড়ি ফিরে হুজুরকে এনে একটা মিলাদের ব্যবস্থা করব। আমিও তাতে রাজি হলাম। তবু তুষারে আমাকে ফেলে যেতে বেশ চিন্তা হচ্ছিল, তাই সে আমার ছোট ননদকে কল করে 2-1 দিনের ভেতর এখানে আসতে বলে। সঙ্গে আমার শাশুড়িও আসবে। শুনে একটু খুশি হলাম। বাড়িতে একা থাকার চেয়ে তাদের এখানে চলে আসাই ভালো। এমনিতেও বছর শেষেই আমার শ্বশুর শাশুড়ি আর ননদ দেবরের এখানে চলে আসার কথা, কিন্তু সামনে দেবরের এক্সাম আছে, তাই সবাই ঠিক করেছে একেবারে বছরটা শেষ করে তারা এখানে শিফট হবে। পরের দিন আমার দিনটা খুব একটা ভালো যায় না। তুষারের জন্য অনেক মন খারাপ হচ্ছিল। অদ্ভুত একটা ভয়ও মনের মধ্যে বাসা বেঁধে বসেছিল। সেদিন রাত 1:30টায় হঠাৎ বিকট এক শব্দে আচমকা ঘুম ভেঙে যায় আমার। রাত ভালোই হয়েছে, আমার আবার একটা বোধ অভ্যাস আছে, একবার ঘুম ভাঙলে সহজে ঘুম আসে না। তুষারটা চলে গেছে বিদায় মনটা কেমন কেমন জানি করছে। সারাটা দিনও আজকে কেমন যেন একঘেয়ে কেটেছে। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ফেসবুকে স্ক্রলিং করতে থাকে। হঠাৎ তুষারের কল আসে। প্রথমে একটু অবাক হই, এত রাতে কল করেছে। পরে ভাবলাম সারাদিন কাজ করে এখন হয়তো রাত জেগে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হচ্ছে। ফোন রিসিভ করতেই তুষার একটা কথাই বলল, সব ঠিক আছে? ব্যাস, সঙ্গে সঙ্গে লাইনটা কেটে যায়। নেট সমস্যা হয়তো। আমি উঠে বারান্দায় যাই। হঠাৎ দোলনার দিকে তাকাতে মনে হলো কে যেন দোলনায় পা ঝুলিয়ে বসে গুনগুন করছে। মেয়েলি কণ্ঠস্বর। আমার শরীরটা শিউরে ওঠে। আয়াতুল কুরসি পড়তে পড়তে বারান্দার দরজা বন্ধ করে রুমে চলে এলাম। তুষারকে বেশ কয়েকটা কল করি, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে।
খুব ভয় করছিল আমার। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা কল আসে। কলটা ধরতেই ওপার থেকে ভেসে আসে একটা অস্পষ্ট কণ্ঠ। ভয়েসটা কেটে কেটে আসছিল। ভাবলাম হয়তো কোনো সমস্যা হয়েছে দেখে তুষার অন্য কারো নাম্বার থেকে কল করেছে। নেট সমস্যার কারণে কথা অস্পষ্ট শোনাচ্ছে। একটা কল আসার পর আর কোনো কল আসেনি, তাই আমিও আর হ্যান বিষয়ে এত মাথা ঘামালাম না। ঘুম আসছে না, এখন ভয় করছে। বিছানায় এসে দোয়া পরে ঘুমানোর চেষ্টা করছি। হঠাৎ অনুভব হলো পিঠের উপর কেমন যেন শীতল নিঃশ্বাস পতন হচ্ছে। ধীরে ধীরে নিঃশ্বাসের শব্দ বাড়তে শুরু করে। মনে হচ্ছে এই তো ঠিক আমার পেছনে কেউ একজন শুয়ে আছে, কিন্তু সেটা তো অসম্ভব বিষয়। বাড়িতে তো এই মুহূর্তে আমি ব্যতীত কেউ নেই। আমি আয়াতুল্লাহ কুরসি আরো দ্রুত পড়তে শুরু করলাম। যতগুলো দোয়া মাথায় আসছে অনবরত তা পাঠ করছি, কিন্তু নিঃশ্বাসের শীতল বাতাসটা তখনও আমার পিঠে লাগছে। এবার আমি দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে করে ঘাড় বাঁকিয়ে পেছনে ফেরার চেষ্টা করি। পেছনে ফিরতে আমার চক্ষু চড়ক গাছ। মুখ থেকে অস্পষ্ট স্বরে শুধু বেরিয়ে আসে, নিপা ভাবি। সমাপ্ত। আজকে এই পর্যন্ত। আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে।